আমরা সম্প্রতি দেখতে পেলাম যে শিয়ালদহ আদালত থেকে আরজি করের যে নারকীয় খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনার অন্যতম দুই অভিযুক্ত, সেটা প্রমাণ লোপাটের ক্ষেত্র হোক বা অন্যান্য ক্ষেত্রে, সিবিআই তাদের এই মামলাতেই গ্রেপ্তার করেছিল। সেই অন্যতম দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল তাদের জামিন হয়ে গেল। তার কারণ 90 দিন কেটে গেলেও সিবিআই আদালতের সামনে চার্জশিট পেশ করতে পারেনি এবং এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে। প্রথম কথাই হলো যে সিবিআই কেনই চার্জশিট পেশ করতে পারলো না। সিবিআই এর পক্ষ থেকে একটা যুক্তি দেওয়া হচ্ছে যে মূল মামলার বিচার প্রক্রিয়া শেষ হতে আর সপ্তাহখানিক বাকি, এই সময়ে যদি এই চার্জশিটটা দেওয়া হয় তাহলে সেটা ওই মূল মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। কিন্তু এইসব ছেদ যুক্তিতে আদপে চিড়ে ভিজছে না। প্রশ্ন উঠছে যে সিবিআই এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও এবং তদন্ত চলাকালীন এত রকম দাবি করা সত্ত্বেও কেন চার্জশিট দিতে পারলো না। দিনের পর দিন সিবিআই সুপ্রিম কোর্টে শুনানির পর শুনানিতে যে খামবন্ধ রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট দেখে মাননীয় বিচারপতিরা এবং তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় চোখ বিস্ফারিত করে বলেছিলেন যে যথেষ্ট উদ্বেগজনক বিষয়। সিবিআই তদন্ত করছে, আশা করি সবটা সামনে আসবে, কিন্তু সামনে কিছুই এলো না। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন উঠছে, তাহলে কি সুপ্রিম কোর্টকে তদন্তের অগ্রগতি দেখানোর জন্যই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল? যে দেখুন আমরা তদন্ত করছি, তদন্ত এগোচ্ছে, আমরা বসে নেই, আমরা কাজ করছি, এই ঘটনাগুলো দেখানোর জন্য? প্রশ্ন তো উঠবেই। এবং শিয়ালদহ আদালতে সিবিআই যে ভূমিকা পালন করেছে শুধু এই শুনানি নয়, বিগত কয়েকটি শুনানি ধরে আমরা দেখেছি কোনো দিন সিবিআই এর আইও থাকছিল না, কোনো দিন সিবিআই এর আইনজীবী ঠিক সময় পৌঁছচ্ছিল না, অর্থাৎ কোথাও গিয়ে যেন একটা গা ছাড়া মনোভাব কাজ করছিল। কেন এই মনোভাব কাজ করবে যেখানে একজন চিকিৎসক সে কর্মক্ষেত্রে এসে নির্যাতিত হবেন, ধর্ষিত হবেন এবং তার খুন পর্যন্ত হয়ে যাবে, এবং যে ঘটনাকে কেন্দ্র করে বাংলা তথা দেশ এবং সমগ্র পৃথিবীর এক বিরাট অংশের মানুষ উত্তাল হয়েছে, তার কোনো গুরুত্ব নেই? কোনো গুরুত্ব নেই সিবিআই এর কাছে। এবার প্রশ্ন উঠবে, সিবিআই কি সবটা আদৌ করে? সিবিআই কে চালায় কারা? দেখুন, আপনিও জানেন, আমিও জানি, সিবিআই কে চালায় কেন্দ্রীয় সরকার, আর বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার আমরা বহুদিন আগেই আশঙ্কা করছিলাম যে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে গত 10 বছর 12 বছরে যেসব মামলাগুলো হয়েছে, সেটা সারদা, নারদা, বিভিন্ন চিটফান্ডের মামলা, এমনকি আমরা দেখতে পাচ্ছি নিয়োগ দুর্নীতি কাণ্ডেও সিবিআই বা ইডির অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে ভূমিকা তা অত্যন্ত হতাশাজনক, যেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। যে সিবিআই ইডি অন্যান্য রাজ্যে সেখানকার মন্ত্রীদের, শান্তিদের, মুখ্যমন্ত্রীদের পর্যন্ত গ্রেফতার করতে পারে, পশ্চিমবঙ্গে এসে রাজমহল পাহাড়ের এপারে এসে তাদের সমস্ত কর্মতৎপরতা একেবারে ঠান্ডা হয়ে যায়, নির্জীব হয়ে যায়। কি কারণে? কোন মায়াজালে? এখানে আসছে সেই সেটিং এর তত্ত্ব, এবং সেটিং এর তত্ত্বকে প্রতিষ্ঠা করতে আরো দু তিনটি বিষয়কে সামনে রাখা হচ্ছে। যে এই আরজিকর কাণ্ড ঘটার পরে বিজেপির পক্ষ থেকে এখানকার ছোটখাটো নেতারা, রাজ্য স্তরের নেতারা অনেক চিৎকার চেঁচামেচি করেছেন, সেটা নিয়ে বলছি না, কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে একটা কোনো মাছি মশা মরলেও বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনের আগে হলে গলার রক্ত তুলে ফেলতেন, তারা কোথায় গেলেন? কোথায় গেলেন অমিত শাহ? কোথায় গেলেন জেপি নাড্ডা? আর কোথায় গেলেন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি, যারা একটা সময় ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে মৌনমোহন বলতেন,
এখন তো সেই মৌন মোহনের ভূমিকায় নিয়েছেন বিরাট বলিয়ে কইয়ে নেতা নরেন্দ্র মোদী। মৌন মোদী হয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি বাংলার ক্ষেত্রে, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যা কিছুতে সমস্যা, সেই সব ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের ভূমিকা মৌনতা, মৌনতা, মৌনতা। আমরা একটা কথা জানি, মৌনতা বা নীরবতা সম্মতির লক্ষণ। অর্থাৎ তাহলে কি ধরে নিতে হবে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যা কিছু করছে বা যা তাদের বিরুদ্ধে যা অভিযোগ উঠছে, সেই সব ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশের সায় রয়েছে আরএসএস এর, যারা চালায় বিজেপিকে, সংঘ পরিবার। তাহলে কিন্তু বলতে হবে সব থেকে দুর্ভাগ্যজনক অবস্থায় আছেন সেই সব মানুষেরা যারা বিজেপির মাধ্যমে তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন আনবেন বলে ভাবছেন। তবে রাজনীতির কথা নয়, বাদই দিলাম। একবার ভাবুন তো সোদপুরের ওই মা বাবার কথা, নির্যাতিতা মা বাবার কথা। তারা তো সবটা হারিয়েছেন, তারা সব কিছু হারিয়ে আজকে বিচার চাইছেন। তাদের মনের অবস্থার কথা একবার ভাবুন। এই ঘটনা যে গতিতে এগোচ্ছে তা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এবং শুধু সন্দীপের জামিন বা এই অভিজিৎ মণ্ডলের জামিন কেবল জামিন নয়, আরো 100টা, আরো 1000টা সন্দীপ ঘোষকে সাহস প্রদান করবে এই ঘটনা। এটা স্বীকার করতে কোনো সমস্যা নেই, দ্বিধা থাকারও কথা নয়। তবে এই ঘটনায় ফের পথে নেমেছে নাগরিক সমাজ। তারা গত শনিবার রানী রাসমণি এভিনিউতে বিরাট জমায়েত করেছিলেন এবং রবিবার দিন একাধিক জায়গায় প্রতিবাদ হয়েছে। ফলে সার্বিকভাবে নাগরিক সমাজ ফের রাস্তায়। আসলে রাস্তাই হয়তো একমাত্র রাস্তা। মানুষ বড় অসহায় যখন তু ম্যায় রাজনৈতিক দলগুলো খেলে। বিশেষ করে রাজ্যের শাসককে কেন্দ্রের শাসক বাঁচায়, আর কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্রের শাসককে সুবিধে করে দেয় রাজ্যের শাসক। ওই ইন্ডিয়া জোটে অনৈক্য সৃষ্টি করে তখন মানুষের অবস্থা হয় ওই শাটল ককের মতো, একবার ইধার থেকে উধার আর এবার উধার থেকে ইধার। আজকের এই এপিসোড ভালো লাগার জন্য নয়, আজকের এই এপিসোড দাবি তোলার জন্য, কথা বলার জন্য। তাই আপনারা যদি সহমত হন এই এপিসোডটিকে লাইক করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যদি মনে হয় না সিবিআই যা করছে বেশ করেছে, এই ভিডিওটা এখনই ডিসলাইক করবেন। এবং একই সঙ্গে যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে গিয়ে থাকে, চ্যানেলটিকেও আনসাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই ভিডিও বা এই মতামতটাকে সহমত পোষণ করছেন, সমর্থন করছেন, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।